বলবে মেয়েরা, আমরা তো দ্রবণ পড়ছিলাম। দ্রবণের এবার যে অংশটুকু বাকি আছে, দ্রবণের কিন্তু সংখ্যাগত ধর্ম আমি আগের দিন শেষ করে দিয়েছিলাম। আজকে দ্রবণের যে অংশটুকু বাকি আছে সেইটা পড়ব। সংখ্যাগত ধর্ম পড়ার সময় আমরা পড়েছিলাম তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। দ্রাব্যতা কাকে বলে আমরা সবাই জানি। স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই উষ্ণতায় ওই পরিমাণ নির্দিষ্ট দ্রাব্যকে দ্রাব্য পদার্থটির দ্রাব্যতা বলে, তাই না? ছোটবেলাও পড়ে এসেছি আমরা এটা। এবারে এই যে দ্রাব্যতা, সেইটার ক্ষেত্রে আমাদের কিছু ঘটনা আমরা পড়ব। তরলে যখন কোনো গ্যাস দ্রবীভূত হয় তখন কি কি ঘটনা ঘটে না, এই হলো তরল, বদ্ধ পাত্রে তরলটা রয়েছে। তরলে কিছু গ্যাসকে দ্রবীভূত করা হচ্ছে। তাহলে তরলের মুক্ত পৃষ্ঠে এখানে কিছু অণু আছে, এই অণুগুলোর সঙ্গে গ্যাসের অণুগুলোর অল টাইম একটা সংঘর্ষ চলছে। এর ফলে এই তরলের মুক্তপৃষ্ঠের অণুগুলোর সঙ্গে গ্যাসের অণুগুলোর মধ্যে যদি আকর্ষণ বল খুব বেশি হয়, তখন গ্যাসের অণুগুলো কোথায় প্রবেশ করে? তরলে প্রবেশ করে। একইভাবে আমরা এটাও জানি তরলের অণুগুলো, মুক্তপৃষ্ঠের অণুগুলো আবার কি হয়? বাষ্পায়ন ঘটে অণুগুলোর। কিন্তু প্রথমে গ্যাসের এই অণুগুলো তরলের মধ্যে দ্রবীভূত হওয়ার রেট আর তরল থেকে বাষ্পায়ন হওয়ার রেটের চেয়ে কী হয়? অনেকটা বেশি হয়। ফলে অনেক গ্যাসের অণু তখন তরলের মধ্যে প্রথম ক্ষেপে তোমার কি হয়? বেশি পরিমাণে দ্রবীভূত হতে থাকে। কিন্তু সময় যত বাড়তে থাকে তত দেখো উল্টো ঘটনাটাও ঘটতে থাকে। তরলের মুক্তপৃষ্ঠের অণুগুলো বাষ্পায়ন হয়ে গ্যাসীয় অবস্থায় যেতে থাকে। তাহলে গ্যাস তরলে দ্রবীভূত হওয়ার রেট আর তরলের মুক্তপৃষ্ঠের অণুগুলোর বাষ্পায়ন হওয়ায় গ্যাসীয় অবস্থা পরিণত হওয়ার রেট একসময় কি হয়ে যায়? সমান হয়ে যায়। এই অবস্থাটাকেই বলে সাম্যাবস্থা। আর এই অবস্থায় গ্যাসের অণুগুলি যতটা ম্যাক্সিমাম দ্রবীভূত হতে পারত তরলে, ততটা দ্রবীভূত হয়ে গেছে, আর তার চেয়ে বেশি দ্রবীভূত হবে না। তখন এই দ্রবণটাকে বলে সম্পৃক্ত দ্রবণ। এই সম্পৃক্ত দ্রবণে গ্যাসের এই গাঢ়ত্ব হলো উক্ত গ্যাসের দ্রাব্যতা, মানে কতটা গ্যাস দ্রবীভূত হয়েছে, দ্যাট ইজ দ্রাব্যতা। দ্রাব্যতাকে আমরা বিভিন্ন একক দ্বারা প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে দ্রাব্যতা গুণাঙ্ক দ্বারা মাপতে পারি, অবশোষণ গুণাঙ্ক দ্বারা মাপতে পারি, মোলার গাঢ়ত্ব দ্বারা মাপতে পারি, অথবা মোল ভগ্নাংশ দ্বারা মাপতে পারি। ঠিক আছে, মোল ভগ্নাংশ, মোলার গাঢ়ত্ব এগুলো কিন্তু আগেই আমরা সংজ্ঞা পড়ে চলে এসেছি। এবার আমরা দ্রাব্যতা গুণাঙ্ক আর অবশোষণ গুণাঙ্কটা পড়ব। দ্রাব্যতা গুণাঙ্কটা দেখো কি না, পরীক্ষাকালীন উষ্ণতা আর 1 অ্যাটমসফিয়ার চাপ, এই রকম অবস্থায় কোনো তরল দ্রাবকে যত আয়তনের দ্রাব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণটা তৈরি করবে, সেই আয়তনটাকেই বলা হয়ে থাকবে ওই উষ্ণতা এবং চাপে ওই গ্যাসের দ্রাব্যতা গুণাঙ্ক। আর অবশোষণ গুণাঙ্ক কি? একই জিনিস, যত আয়তনের গ্যাস দ্রবীভূত হলো, সেই পরিমাণ গ্যাস যখন এমনি তুমি খালি অবস্থায় রাখছো, তখন যে আয়তনটা তোমার এসটিপিতে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে যে পরিমাণ আয়তন দখল করে, সেই আয়তনটাকে তখন বলে অবশোষণ গুণাঙ্ক। বোঝা গেল? দ্রাব্যতা গুণাঙ্ক পরীক্ষাকালীন উষ্ণতা 1 অ্যাটমসফিয়ার চাপে ওই তরলের মধ্যে যতটা গ্যাস দ্রবীভূত হয়, যত আয়তনের গ্যাস দ্রবীভূত হয়। আর অবশোষণ গুণাঙ্ক এত দূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওই যে আয়তনের গ্যাসটা দ্রবীভূত হলো, ওই আয়তনের গ্যাসটা এসটিপিতে কতটা আয়তন দখল করে, সেই আয়তনটাকে বলে অবশোষণ গুণাঙ্ক। ঠিক আছে, এবারে আমরা পড়ব তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর কি কি বিষয় প্রভাব ফেলে। 3টে বিষয় প্রভাব ফেলে: উষ্ণতা ফেলে, চাপ ফেলে, আর তরল আর গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে। যদি গ্যাসের নিজস্ব অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব একটা বেশি না হয়, তাহলে গ্যাসের অণুগুলোকে সহজে তরলে পরিণত করা যাবে না। যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই সমস্ত গ্যাসগুলোর ক্ষেত্রে তখন কি হবে? এরা তখন তরলে অত বেশি যেতে চাইবে না, অর্থাৎ দ্রবীভূত হতে চাইবে না। সেই সমস্ত গ্যাসের তরলে দ্রবীভূত হওয়ার রেটটা কম হবে, হারটা কম, মানে দ্রাব্যতা কম হবে। উল্টোটা হবে যদি যে গ্যাসগুলোকে সহজে তরলে পরিণত করা যায়, অর্থাৎ যে গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল যথেষ্ট পরিমাণে তোমার কি সহজে তরলে পরিণত করা যায়, যে মানে আন্তঃআণবিক আকর্ষণ বল যথেষ্ট পরিমাণে তোমার বেশি আছে তরলের সঙ্গে, তাই জন্য সেখানে কি হবে তোমার, মানে ওই গ্যাসগুলোর নিজস্ব অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, ফলে ওকে ইজিলি তরলে পরিণত করা যায় এবং তাকে ইজিলি তরলে দ্রবীভূতও করা যায়। বোঝা গেল? কোনো গ্যাস যদি তরলে গিয়ে দ্রবীভূত হওয়ার পর আয়নিত হয়, তাহলে সেই গ্যাসেরও তরলে দ্রবীভূত হওয়ার রেট বেশি, যেমন HCl। কোনো গ্যাস যেমন NH3 অতিমাত্রায় জলে দ্রবীভূত হয়, কারণ NH3ও জলের সঙ্গে বিক্রিয়া করে ফেলে, তাই জন্য। কিন্তু বেঞ্জিন, ক্লোরোফর্মে দ্রবীভূত হয় না কেন? কারণ ওখানে বিক্রিয়া করতে পারে না।
এইভাবে তরল ও গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে। এবারে আমরা দেখব উষ্ণতার ওপর কিভাবে নির্ভর করে। কোনো গ্যাস তরলে দ্রবীভূত হলে যখন সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তখন এই বিক্রিয়াটি হয় তাপদায়ী বিক্রিয়া, মানে কিছুটা তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। ফলে এর ওপর যখন আমি তাপ বাড়াবো, মানে উষ্ণতা প্রয়োগ করব, তখন কি হবে, বিক্রিয়াটি লাসাতেলিয়ার নীতি অনুযায়ী কোন দিকে ঘটবে, বিপরীত দিকে ঘটতে চাইবে। তার মানে দ্রাব্যতা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। তার মানে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে। চাপ, যদি চাপ বাড়াও তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতা বেড়ে যায়, ঠিক আছে। এই যে কোনো তরলে কোনো গ্যাস যখন দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে, সেই দ্রবণে গ্যাসের কতটা পরিমাণ চাপ বাড়ালে কতটা গ্যাস দ্রবণে দ্রবীভূত আরও বেশি পরিমাণে হবে, তা একটা সূত্র থেকে পাওয়া যায়। সেটা হলো হেনরি সূত্র। কিভাবে উনি বলেছেন, বলছে কোনো গ্যাস যখন কোনো তরলে দ্রবীভূত হয় তখন তার দ্রাব্যতাকে আমরা বিভিন্ন একক দ্বারা প্রকাশ করি। এর আগেও বলে এসেছি, আমরা প্রকাশ করে থাকি দ্রাব্যতা গুণাঙ্ক, অবশোষণ গুণাঙ্ক, মোল ভগ্নাংশ, এসব দ্বারা। তা আমি এখানে মোল ভগ্নাংশ দ্বারা যদি প্রকাশ করি, তাহলে সেই মোল ভগ্নাংশটা ওই সাম্যাবস্থায় উক্ত গ্যাসের যে চাপ, সেই চাপের সঙ্গে কি হবে, সমানুপাতি হবে। অর্থাৎ এক্স সমানুপাতি পি অথবা পি সমানুপাতি এক্স, বা সমানুপাতি সাইন ওঠালে একটা ধ্রুবক আনতে হবে, তাহলে পি সমানুপাতি কেইচ এক্স। এখানে কেইচটাকে বলে হেনরি ধ্রুবক। কেইচের একক কি হবে, পি বাই এক্স। এক্স তো হচ্ছে মোল ভগ্নাংশ, যার কোনো একক নেই, তাহলে এখানে কার একক হবে, পি এর একক, মানে কেইচের একক যা পি এর একক তাই হবে। মানে পি এর একক অ্যাটমসফিয়ার হলে কেইচের একক অ্যাটমসফিয়ার হবে। কিন্তু মনে করো কোনো তরলে একটা গ্যাস নয়, 2-3টে গ্যাস দ্রবীভূত আছে, তখন কি হবে, তখন সেই সমস্ত গ্যাসগুলোর আংশিক চাপ নিতে হবে। প্রত্যেকটা, মনে করো দুটো গ্যাসে, মনে করো জলের মধ্যে নাইট্রোজেন দ্রবীভূত আছে, অক্সিজেন দ্রবীভূত আছে, তখন নাইট্রোজেনের আংশিক চাপ সমান সমান কে নাইট্রোজেন এক্স নাইট্রোজেন, আবার অক্সিজেনের আংশিক চাপ সমান সমান কে অক্সিজেন এক্স অক্সিজেন। বোঝা গেল? কেইচের একক বলে দিয়েছি। কেইচ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, কেইচ গ্যাসটার প্রকৃতির ওপর নির্ভর করে, তরল দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে, দুটি গ্যাসের আংশিক চাপ, যে কোনো দুটো গ্যাস মনে করো একটাই তরলে দ্রবীভূত করা হচ্ছে, তাদের আংশিক চাপ যদি একই হয় তখন কার দ্রাব্যতা বেশি হবে সেটা ডিপেন্ড করে কেইচের ওপর। যার কেইচের মান যত বেশি তার দ্রাব্যতা তত কম। যদি উষ্ণতা বৃদ্ধি করি কেইচের মান বৃদ্ধি পায়। কোনো ব্যাখ্যা বেশি পড়ার দরকার নেই, শুধু কেইচের বৈশিষ্ট্যসমূহের মধ্যে শুধু পয়েন্টগুলো পড়বে লাল কালারে, ঠিক আছে। হেনরি সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, যদি অতিরিক্ত চাপ হয় আর খুব কম উষ্ণতা হয় তখন প্রযোজ্য নয়। যদি কোনো গ্যাস তরলে দ্রবীভূত হওয়ার পর যৌগ গঠন করে তাহলে প্রযোজ্য নয়। কোনো তরল দ্রাবকে গ্যাস দ্রবীভূত হওয়ার গ্যাসটা যদি সংযোজিত বা বিয়োজিত হয় তখনও প্রযোজ্য নয়। আর কোনো দ্রাবকে গ্যাস যদি অধিক মাত্রায় দ্রবীভূত হয় তখনও প্রযোজ্য হয় না, ঠিক আছে। আর গ্যাস তরলে দ্রবীভূত হওয়ার তো অনেক ঘটনা আমরা পড়েছি, তাই না? সেই সোডা ওয়াটারের বোতল খুললেই কি হয়ে যায়, গ্যাস বেরিয়ে চলে আসে। কেন না, সোডা ওয়াটারের বোতলে তো কার্বন ডাই অক্সাইড প্রচণ্ড প্রেসারে জলের মধ্যে দ্রবীভূত থাকে। বোতলের ছিপি করলে চাপ একটু রিলিজ হয়, চাপ যত কম হবে তত এক্সও কি হয়ে যাবে, হেনরি সূত্র অনুযায়ী এক্স কি হয়ে যাবে, কম হয়ে যাবে। এক্স কি, মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কি না, দ্রাব্যতার পরিমাপ। মোল ভগ্নাংশ কমে যাওয়া মানে দ্রাব্যতা কমে যাওয়া, মানে কার্বন ডাই অক্সাইড যতটা জলে দ্রবীভূত ছিল তা কম দ্রবীভূত থাকবে, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড যেটা বেরিয়ে এলো সেটা বাইরে, বোতলের বাইরে বেরিয়ে চলে আসবে, তাই না? এইবারে যেটা আমরা পড়ব, আগে আমরা পড়েছিলাম যে দ্রবণের বাষ্পচাপ পড়ে এসেছিলাম, সেখান থেকে রাউল্টের সূত্র পড়েছিলাম। কিন্তু দ্রবণের বাষ্পচাপে রাউল্টের সূত্র পড়তে গিয়ে আমরা দ্রাব্যটা কি নিয়েছিলাম, অনুদ্দায়ী নিয়েছিলাম। এবার মনে করো দ্রাব্যটা যদি উদ্দায়ী থাকে তখন কি হবে, মানে তরল দ্রাবকও উদ্দায়ী, দ্রাব্য উদ্দায়ী, তখন প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু আমাকে কি বার করতে হবে, বাষ্পচাপ বার করতে হবে। তবে অবভিয়াসলি সেগুলো আংশিক বাষ্পচাপ হবে। এটা মনে করো দ্রাবকের বাষ্পচাপ, আর 2 মানে দ্রাব্যের বাষ্পচাপ। তাহলে টোটাল দ্রবণের বাষ্পচাপ কি হবে, দ্রাবকের বাষ্পচাপ প্লাস দ্রাব্যের বাষ্পচাপ, ঠিক আছে। আচ্ছা, এখানে এই রাউল্টের সূত্রের উপর ডিপেন্ড করে আমরা দ্রবণকে দুটো ভাগে ভাগ করতে পারি। কোন ধরনের দ্রবণ, যে দ্রবণে কঠিন পদার্থ দ্রবীভূত থাকবে। একটা হচ্ছে আদর্শ দ্রবণ, একটা হচ্ছে অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ যে রাউল্টের সূত্র মেনে চলে, অনাদর্শ দ্রবণ যে মেনে চলে না। কারা মেনে চলবে না, মনে করো যে দুটি তরল পদার্থ, উদ্দায়ী তরল পদার্থকে পরস্পরের সঙ্গে যুক্ত করে মিশিয়েছো, এ এবং বি। এর মধ্যে একটা আকর্ষণ বল আছে, বি কণার মধ্যে আকর্ষণ বল আছে, আবার বি কণার মধ্যেও একটা আকর্ষণ বল হবে। এই সব আকর্ষণ বলগুলো যদি সেম হয় তারাই আদর্শ দ্রবণ বলে, আর যদি না হয় তখন তাদের আদর্শ দ্রবণ বলে না।
যেহেতু এখানে সমস্ত আকর্ষণ বল সেম, তাই এক্ষেত্রে আয়তন মেশানোর পর আয়তনের কোনো পরিবর্তন হয় না এবং মেশানোর পর তাপের কোনো উদ্ভব বা তাপ শোষণ কিছুই হয় না, যেটা অনাদর্শ দ্রবণে হয়। এটাই আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য। অনাদর্শ দ্রবণ মানে রাউল্টের সূত্র মেনে চলে না, তার মানে থিওরি থেকে প্রাপ্ত রাউল্টের সূত্রের মান আর পরীক্ষাগতভাবে বাষ্পচাপের মান রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের মান থেকে বেশি হলে তখন তাকে বলে ধনাত্মক বিচ্যুতি, আর যদি কম হয় তাহলে ঋণাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি কেন হবে না, মনে করো এ বি এর মধ্যে আকর্ষণ বল খুব বেশি, আকর্ষণ বল খুব কম কাদের তুলনায়, এ এর নিজস্ব কণার তুলনায় আর বি বি নিজস্ব কণার তুলনায়। তাহলে কি হবে, কম হওয়ার জন্য দ্রবণ থেকে এ বি অণুগুলো ইজিলি কি হবে, বাষ্পীভূত হবে। ফলে এই বাষ্পীভবনের ফলে বাষ্পচাপ যেহেতু দ্রুত হবে, বাষ্পচাপও কি হবে, বেশি হবে। বাষ্পচাপ বেশি হওয়া মানে তখন ওরা কি হবে, রাউল্টের সূত্র থেকে যে বাষ্পচাপ পাবে, পরীক্ষালব্ধ বাষ্পচাপ তার চেয়ে বেশি হবে, তখনই তাকে বলে ধনাত্মক বিচ্যুতি। ঋণাত্মক হলে উল্টোটা মানে এ বি অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা ও এ এর নিজস্ব কণা আর বি বি নিজস্ব কণার আকর্ষণ বলের চেয়ে কী হবে, বেশি হবে। ফলে এ আর বি তখন মিশিয়ে দেওয়ার পর এরা আর তখন বাষ্পায়ন হতে অত বেশি চাইবে না, ফলে বাষ্পচাপ কি হবে, কম হবে। ঠিক আছে। আর যেটা তোমরা পড়বে আদর্শ অনাদর্শ দ্রবণের পার্থক্য, এটা তো পড়ানোর সময় বলে দিলাম। এই তোমাদের দ্রবণ চাপটা শেষ হলো, কিন্তু এর থেকে অঙ্ক করতে হবে। অঙ্ক আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের গ্রুপে পাঠিয়ে দেবো।